আমরা আন্তরিকভাবে দুঃখিত একটু আগে আমাদের লাইভটি কেটে যাওয়ার জন্য, কিন্তু তোমাদের এখন বাকি সময়টা আমরা আজকের এই বাকি ক্লাসটুকু পুরোটা দেওয়ার চেষ্টা করব। তোমরা এখন শুনতে পাচ্ছ কিনা ভাইকে একটু জানাও, যে শুনতে পাচ্ছ কিনা এখন আমাদের লাইভটি কেটে যাওয়ার জন্য, কিন্তু তোমাদের এখন বাকি সময়টা ওকে ওকে তোমরা শুনতে পাচ্ছ আশা করি। এখন একটু জয়েন হয়ে যাও, এখন একটু কষ্ট করে জয়েন হয়ে যাও। তোমরা শুনতে পাচ্ছ কিনা 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে আমরা কথা বলছিলাম। ওকে, একটু তোমরা হচ্ছে আবার একটু কাইন্ডলি ক্লাসটা শেয়ার করে দাও। তোমরা অনেকেই শেয়ার করে দিয়েছিলে, একটু আগে আমরা জানতে চাই কে কে শেয়ার করেছিলে এবং এখন কে কে করলা। ওকে, এখন একটু শেয়ার করে দাও, কারণ শেয়ার করে যদি আমাদের মেইন পেজে নক দাও তাহলে আজকের ক্লাসের পিডিএফটা পেয়ে যাবো। ওকে ওকে, আমাদের সাথে কিন্তু অনেকেই আছো, তোমরা বলছো জি ভাই শুনতে পাচ্ছি। আমাদের ফাহিম জি বলছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওকে আচ্ছা, এরপরে আমরা দেখি রামিম আছে, এরপর হচ্ছে মাহাদি হাসান আছে, এরপরে শান্তা আছে। ওকে, তোমরা অনেকেই জয়েন হয়ে গেছো, রাফিউল্লাহ তানহা আছো, এরপর অনেকেই আছো। তোমরা একটু কাইন্ডলি ক্লাসটা একটু শেয়ার করে দাও, শেয়ার করে ভাইয়াকে একটু ডান লেখো এবং আজকে ডান লিখে শেয়ারটি তুমি শেয়ার করে আজকের পুরো ক্লাসের তুমি পিডিএফটা পেয়ে যাবে। কারণ দারুণ একটা ক্লাস হবে তোমাদের জন্য। আশা করি ফুল ক্লাসটা যদি একটু সময় ধরে করো তাহলে আশা করি অনেক কিছু তুমি শিখতে পারবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন কিভাবে হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন কোন জায়গা থেকে কোশ্চেন করে, কোন টাইপ কোশ্চেন তোমার বছরে হবে, এই পুরো ব্যাপারটা আজকে আমরা আমাদের এই ক্লাসে দেখানোর চেষ্টা করব। সুতরাং পুরো ক্লাসটি সময় ধরে তোমাকে থাকতে হবে, তোমাকে বুঝতে হবে, তোমাকে আজকের এই ক্লাসটি নোটস পর্যন্ত করতে হবে এবং এই ক্লাসটি যদি শেয়ার করো তাহলে আজকের পুরো ক্লাসের পিডিএফটা পেয়ে যাও। ওকে 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 ওকে, তোমরা একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, একটু মেনশন করো আমাদের সাথে। দেখছো অনেকেই কিন্তু শেয়ার করে দিয়েছো তোমরা। ওকে, আমরা একটু দেখি। দেখো আমাদের সাথে হচ্ছে তাসবি বলছে শেয়ার ডান, আমাদের চিটাগাং থেকে দেখছে শাফি, এরপরে মুনিরা মুন্নি আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এরপরে আমাদের সাথে আরো অনেকেই আছে, দেখি আমাদের শাওম খান ডান লিখে দিয়েছে, তার আমাদের শেয়ার করে দিয়েছে। শাওম তোমাকে অনেক ধন্যবাদ। এরপরে আমাদের নুসরাত জাহান মিম আছে, পাশাপাশি আমরা নিচে আরো অনেকেই দেখছি। মাহাদি হাসান ডান লিখেছে। ওকে, শেয়ার ডান মাহাদি, থ্যাংক ইউ। ওকে, দেখি আমরা তাহলে এই কোশ্চেনটার উত্তর করার চেষ্টা করি। আমরা বলছিলাম যে ফুটবল বিশ্বকাপ কয় বছর পর পর হয়? ফুটবল বিশ্বকাপ কিন্তু ভাই 4 বছর পর পর হয়, তোমরা জানো। এবং লাস্ট 2022 সালের যে ফিফা ওয়ার্ল্ড কাপ ছিল, OMG, আমরা যখন সবাই জানি এই 2022 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ একটা ইতিহাস ছিল। এই ইতিহাসে একজন বিখ্যাত মহামানবী বলা চলে তাকে, ফুটবলের মহামানব, কিংবদন্তি ফুটবলার, তার জীবনের একটি অন্যতম স্বপ্ন পূরণ হয়েছে। সে হচ্ছে কি লিওনেল মেসি। আর্জেন্টিনা কিন্তু লাস্ট ওয়ার্ল্ড কাপে জিতে। ওকে, এরপরে আমরা জানি 4 বছর পর পর হয়, তার মানে এর পরের বারটা হবে 2026 সালে, তারপরে হবে 2030 এবং তারপরে হবে 2034 সালে। ওকে, এখন এই প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপ নিয়ে আমরা একটু 1 মিনিটে একটু কথা বলবো, 1 মিনিটে একটু কথা বলবো, তোমরা আমাদের সাথে থাকবে আশা করি। ওকে ওকে, দেখো এই যে আমাদের 2026 সালের ওয়ার্ল্ড কাপ, এই 2026 সালের ওয়ার্ল্ড কাপটা আয়োজন করবে কে? আমরা জানি পৃথিবীর সব থেকে সম্পদশালী দেশ কোনটা, তার নাম হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সাথে বর্ডারে আছে কয়টা দেশ? 2টা দেশ। কে কে? এক হচ্ছে কানাডা, উপরে আছে কানাডা, নিচে আছে কে? নিচে আছে হচ্ছে মাঝখানে তো আমেরিকা আছেই, এবং আমেরিকার নিচে আছে মেক্সিকো। ওকে, মেক্সিকো, তার মানে আমরা পাচ্ছি কানাডাকে পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে মেক্সিকোকে, আমরা পাচ্ছি আর কাকে? আমরা কানাডাকে পাচ্ছি, মেক্সিকোকে পাচ্ছি, আর হচ্ছে আমরা আমেরিকাকে পাচ্ছি। এই যে 3টা দেশ, কানাডা, মেক্সিকো, আমেরিকা, এটা 2026 সালে এই 3টা দেশে কি হবে? এই 3টা দেশে হচ্ছে ফুটবল বিশ্বকাপের আয়োজন হবে। ওকে, এরপরে আসি 2030 সাল। তাহলে 2030 সালে কোন কোন জায়গায় হবে দেখি। 2030 সালে দেখো, 2030 সালে হচ্ছে ফুটবল বিশ্বকাপের এই যে বিশ্বকাপ শুরু হয়েছে তার প্রায় 100 বছর পূর্ণ হবে। এই 100 বছরকে তারা উদযাপন করার জন্য 2030 সালে বেসিক্যালি 3টা দেশে হওয়ার কথা। কোন কোন 3টা দেশ? তোমরা জানো একটা দেশ আছে স্পেন হচ্ছে আমাদের ইউরোপ মহাদেশের একটা দেশ স্পেন। এর পাশাপাশি হচ্ছে এখানে আছে কে? পর্তুগাল। স্পেন, পর্তুগাল, এই দুটা কিসের? এই দুটো হচ্ছে আমাদের ইউরোপের। এবং এদের নিচে, স্পেনের নিচে একটা দেশ আছে, তার নাম হচ্ছে মরক্কো। এই মরক্কো হচ্ছে আবার তোমার আফ্রিকার। মরক্কো হচ্ছে কিসের? আফ্রিকার। তোমরা জানো এই স্পেন, পর্তুগাল আর হচ্ছে মরক্কো, এই 3টা দেশে হওয়ার কথা। এই 3টা দেশে হওয়ার কথা 2030 সালের বিশ্বকাপ। কিন্তু ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আছে, যেহেতু 100 বছর পূর্ণ হচ্ছে, এই জন্য প্রথম বিশ্বকাপ যে 3টা দেশে অনুষ্ঠিত হয়েছিল, উরুগুয়ে, প্যারাগুয়ে আর আর্জেন্টিনা। উরুগুয়ে, প্যারাগুয়ে আর কে? আর হচ্ছে আর্জেন্টিনা।
তার মানে ওই তিনটা দেশেও যখন যুক্ত হবে তখন 2030 সালের বিশ্বকাপ হবে মোট 6টি দেশ। কয়টি দেশ? 6টি দেশ। 2030 সালের বিশ্বকাপ হবে কয়টা দেশ? 6টা দেশ। কি কি বললাম? স্পেন, পর্তুগাল আর হচ্ছে মরক্কো। স্পেন, পর্তুগাল আর হচ্ছে মরক্কো। এবং পাশাপাশি একদম প্রথম যে বিশ্বকাপটা হয়েছিল উরুগুয়ে, প্যারাগুয়ে আর আর্জেন্টিনা, এই যে মোট 6টা দেশ, স্পেন, পর্তুগাল, মরক্কো, উরুগুয়ে, প্যারাগুয়ে, আর্জেন্টিনা, এই 6টা দেশে কত 2030 সালের বিশ্বকাপ হবে। তোমরা একটু কমেন্টস করো তো, একটু কমেন্টস করো 2030 সালের বিশ্বকাপটা কোথায় হবে, কয়টি দেশে হবে? 2030 সালের বিশ্বকাপ কয়টি দেশে হবে একটু জানাও, একটু জানাও। কমেন্টস করো, কমেন্টস পড়বো একটু। ওকে ওকে ভাইয়া, পরীক্ষার পরে ক্লাস নিলে ভালো হয়। তোমরা একটু কষ্ট করে যে কাজটা করবা, যাদের পরীক্ষা আছে তারা আজকের ক্লাসটি তোমার টাইমলাইনে শেয়ার করে রেখে দাও, যেন পরীক্ষার পরে তুমি এই জিনিসটা দেখতে পারো। আদারওয়াইজ কিন্তু আমাদের অনেক পরিমাণ ভিডিও প্রতিদিন যায়, সুতরাং এই ক্লাসটা তোমরা মিস করে যাবা। ওকে, এখন আমরা আসি, এটা তো দেখলাম 2000 কত সাল? 30 সাল। আর 2034 সালে, মানে আরো প্রায় 9 বছর পরের যে বিশ্বকাপ, 2034 সালের বিশ্বকাপ, সেটা কিন্তু হবে তোমার হচ্ছে KSA, তার মানে হচ্ছে কিংডম অফ সৌদি আরবিয়া, মানে আমাদের সৌদি আরব যে দেশ, এই সৌদি আরবে হবে হচ্ছে কত সাল? সৌদিতে হবে কত সাল? সৌদিতে হবে হচ্ছে 2030 সালের 34 সালের বিশ্বকাপ। তার মানে আমরা 2022 সালের বিশ্বকাপ পেয়েছিলাম কাতারে। 2024 সালের আমরা একটু কন্টিনিউ করি, আমার সাথে একটু ভালো করে শোনো। 2022 সালের বিশ্বকাপ পেয়েছিলাম আমরা কাতারে। 2026 সালের বিশ্বকাপ পাবো মেক্সিকো, এরপরে আমাদের আমেরিকা আর হচ্ছে কি কানাডা। মেক্সিকো, আমেরিকা, কানাডা 2026। এরপর আসি 2030 সাল। 30 সালে পাইছি স্পেন, পর্তুগাল আর মরক্কো। এবং এর সাথে যেহেতু 100 বছর আমাদের এই ফুটবল বিশ্বকাপের হবে, এই জন্য একদম প্রথম বিশ্বকাপটা যেই তিনটা দেশে হয়েছিল, আর্জেন্টিনা, উরুগুয়ে আর প্যারাগুয়ে, ওই তিনটা দেশে সেখানে যুক্ত হবে। হ্যাঁ, তার মানে স্পেন, পর্তুগাল, মরক্কো, আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে। হ্যাঁ, এই 6টা দেশে হবে 2030 সালের বিশ্বকাপ। আর 34 সালের বিশ্বকাপ অল ইন ওয়ান, মানে একাই 100, সে হচ্ছে সৌদি আরব। সৌদি আরবে হবে হচ্ছে 2030 সালের বিশ্বকাপ। আশা করি বুঝছো। সিয়াম বলছো লাভ ইউ ভাইয়া, তাই নাকি? আচ্ছা, ঠিক আছে। ওকে, আমাদের এই দেখো মারুফা শেখ, ও কিন্তু খুব চালাক। কেন চালাক সেটা বলতেছি। এই কোশ্চেনটার উত্তর করো, মারুফা চালাক কেন সেটা বলতেছি। দেখো, @ হাইলাইট তোমরা যারা লিখবা, এবং @ফলোয়ার, এবং কি @ফলোয়ার, এই যে দুইটা জিনিস, এই দুইটা জিনিস লেখার মানে তোমার হচ্ছে সুবিধা কি? দেখো, আমরা অনেকেই ফোন চাপি, সারাদিন বসে বসে ফোন টিপি, কিন্তু আমার পরিবার বা বাবা মা হচ্ছে খুব বকাঝকা দেয় যে তুই সারাদিন ফোন টিপোস, ফোনে কি করস। তোমরা কি করতে পারো? তোমরা চাইলে @হাইলাইট @ফলোয়ার্স লিখতে পারো। তাহলে তোমার বেনিফিট কি? তুমি যে ক্লাস করতেছো এই নোটিফিকেশনটা তোমার বাবা মার কাছে চলে যাবে। ওকে, তার মানে কনসেপ্ট হচ্ছে যে নিজে যে ভালো, নিজে যে সাধু, নিজে যে দুষ্ট কোকিল না, এই জিনিসটা প্রমাণ করার জন্য হলেও এই দুটো জিনিস তোমরা চাইলে লিখতে পারো। ওকে, আন্নে চিটাঙ্গে পোলা না, আই তো চিটাঙ্গে পোলা না, আমি হচ্ছে ফরিদপুরিয়া, ঠিক আছে, ফরিদপুরিরা নাকি? আচ্ছা। ওকে, দেখো পরের কোশ্চেন, 2 নম্বর কোশ্চেনের উত্তরটা একটু জানতে চাই। ওকে, এই কালি দিয়ে একটু লিখে দেখি। হ্যাঁ, 2 নম্বর কোশ্চেনের উত্তর, কালির কালারটা কেমন আসে একটু বলবা। রেনেসা যুগ, তোমরা জানো রেনেসা হচ্ছে একটা টাইম, রেনেসা অর্থ হচ্ছে নবজাগরণ। কি? নবজাগরণ, তার মানে নতুন করে জাগা। এখন ইউরোপ মহাদেশ, তোমরা জানো মধ্যযুগ, তার মানে হচ্ছে আমাদের মধ্যযুগের যে সময়টা ছিল, সেই সময়টাতে কিন্তু ইউরোপীয়রা এত বেশি উন্নত ছিল না। সেই সময় আমরা জানি আরবীয়রা অনেক উন্নত ছিল, মানে আমাদের মুসলিমরা অনেক উন্নত ছিল। কিন্তু আমরা এই যে নবজাগরণটা হয় রেনেসার যুগ, আমাদের 1400 সালের পরবর্তী থেকে আমরা দেখি এই রেনেসার যুগে কি হয়, এই সময় হচ্ছে তারা জ্ঞান বিজ্ঞান চর্চা শুরু করে। তারা বুঝতে পারে, ইউরোপীয়রা বুঝতে পারে যে শুধুমাত্র বাণিজ্য করে কিন্তু কাজ হবে না, জ্ঞান বিজ্ঞান লাগবে, বিভিন্ন দিকে আবিষ্কার লাগবে। এই কনসেপ্টটা যখন তারা বুঝতে পারে, তখন তারা হচ্ছে নবজাগরণ শুরু করে। এবং এই রেনেসা শুরু হয় হচ্ছে ইতালির ফ্লোরেন্স নগরী থেকে, তাই না? ইতালির ফ্লোরেন্স নগরী থেকে কি হয়, রেনেসা শুরু হয়। এবং রেনেসা শুরু হয় বেসিক্যালি যেই কবির হাত ধরে, বা যেই কবি বলা চলে না, তাকে আসলে চিত্রশিল্পী বা বিজ্ঞানী বলা চলে। এবং তিনি কিন্তু অনেক ধরনের গবেষণা করতেন। তার নাম হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি। ওকে, এই লিওনার্দো দা ভিঞ্চি, তার সম্পর্কে তুমি যদি জানো, মানে তার জীবনে যদি পড়ো, তুমি অবাক হয়ে যাবা যে একটা মানুষ এত ব্রিলিয়ান্ট কেমনে হয়, এবং সে তার নিজের জীবনের সাথে এত স্ট্রাগল করে কিভাবে এত বড় হয়। ওকে,
আচ্ছা আচ্ছা, এই কোশ্চেনটার উত্তর করো, এই কোশ্চেনটার উত্তর করো। ওকে, আচ্ছা আচ্ছা, আমাদের দেখি 2 এর বি বলছে মেহেদী হাসান, মেহরাব আসলাম রাতুল বলছে বি। ওকে ওকে, তোমরা এই যে দেখছো একজন দুষ্টু কোকিল মেহেদী হাসান, ওকে ক্লাস থেকে কিক মেরে বের করে দেওয়া উচিত, কিক মেরে ওকে বের করে দেওয়া উচিত। এই দেখো অনেকেই কিন্তু তোমরা @হাইলাইট লিখেছো, মার্জিয়া আফরোজ, এরপর মিনহাস, এরপর আমরা দেখতে পাচ্ছি ওকে মেহেদী হাসান, আরো অনেকেই আছো, থ্যাংক ইউ তোমাদেরকে। ওকে ওকে, একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে এই যে আমাদের রেনেসাঁ যুগ, এই রেনেসাঁ যুগের একজন দার্শনিক যদি আমাদের এখানে লিওনার্দো দা ভিঞ্চি থাকতো তাহলে তার নাম দিতাম, কিন্তু সে নাই। আমরা জানি বার্টন রাসেল কিছুদিন আগে কর, এরপর আমরা দেখি কার্ল মার্কসও, বার্টন রাসেল তিনি একজন অনেক বড় মাপের একজন দার্শনিক ছিলেন, শুধু দার্শনিক না, তিনি একজন দার্শনিক হওয়া সত্ত্বেও তিনি হচ্ছে আমাদের সাহিত্যে নোবেল পায়, এই বার্টন রাসেল। পাশাপাশি কার্ল মার্কস সম্পর্কে বলি, কার্ল মার্কস তোমরা জানো তিনি হচ্ছে সমাজতন্ত্রের জনক, সমাজতন্ত্র ওকে, সমাজতন্ত্র, এই সমাজতন্ত্রের জনক। তার একটা বিখ্যাত বই আছে দাস ক্যাপিটাল। ওকে, এখন আমরা আসল ব্যক্তিকে নিয়ে কথা বলি, তার নাম হচ্ছে নিকোলো ম্যাকিয়াভেলি। ম্যাকিয়াভেলির নাম শুনছো? এই ম্যাকিয়াভেলির নাম শুনছো? ম্যাকিয়াভেলিকে বলা হয় হচ্ছে আমাদের এই যে রেনেসাঁ যুগের কবি, ঠিক আছে। এই ম্যাকিয়াভেলির একটা বই ছিল, বিখ্যাত বই, তার নাম হচ্ছে দ্য প্রিন্স। বইটা মাঝে মাঝে কোশ্চেন হয়, মাঝে মাঝে ইউনিভার্সিটি অ্যাডমিশনে কোশ্চেন হয়, দ্য প্রিন্স। এই দ্য প্রিন্স বইটি কার লেখা? দ্য প্রিন্স বইটি হচ্ছে নিকোলো ম্যাকিয়াভেলির লেখা, এবং একে কি বলা হয়? একে বলা হয় হচ্ছে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক নিকোলো ম্যাকিয়াভেলিকে। কেন বলা হয়? এই প্রিন্স বইতে তিনি বলেছেন একজন রাজার যদি তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তাকে যদি কোনো খারাপ কাজ করতে হয়, কোনো যদি তোমার বিশৃঙ্খলা করতে হয়, তাহলে তাকে সেটাও করতে বলছে, কিন্তু ক্ষমতায় টিকে থাকতে হবে। তার মানে তিনি বাস্তববাদী কথা বলেছেন। কে বলেছেন? তিনি হচ্ছে নিকোলো ম্যাকিয়াভেলি। তার বইয়ের নাম কি? দ্য প্রিন্স। এবং তোমরা জানো ইতিহাসে হিটলার অনেক বড় মাপের একজন তোমার হচ্ছে ছিলেন, আমরা যদি বলি পলিটিক্যাল লিডার ছিলেন। সেই হিটলার কিন্তু বলা হয়ে থাকে তিনি তার ঘুমানোর সময় মাথার কাছে এই প্রিন্স বইটি রাখতেন, নিকোলো ম্যাকিয়াভেলির। হ্যাঁ, এত গুরুত্বপূর্ণ এই বইটি। ওকে, এরপর আসি ভলতেয়ার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একজন দার্শনিক ছিলেন, আমাদের ওই যে জন লক। এরপর হচ্ছে এই সময়কালের আমাদের একজন বিখ্যাত দার্শনিককে পাবো, তার নাম হচ্ছে ভলতেয়ার। ওকে, আশা করি এই কোশ্চেনটা বুঝছো। তাহলে রেনেসাঁ যুগের দার্শনিক হচ্ছে নিকোলো ম্যাকিয়াভেলি। তাকে কি বলা হয়? তাকে বলা হয় আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক, এবং হচ্ছে তার একটা বিখ্যাত বই হচ্ছে দ্য প্রিন্স। ওকে, ক্লিয়ার কিনা? পরের কোশ্চেন তোমরা একটু উত্তর করো, তোমাদের কমেন্টস গুলো আমি একটু দেখি। ওকে, কালকে পরীক্ষা, তাও ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র। ওকে, খুব ভালো। কালকে তোমার যেহেতু পরীক্ষা, তুমি আজকে কি করবে? এই ক্লাসটা পুরোটা দেখার দরকার নেই, তুমি ক্লাসটা শেয়ার করে তোমার টাইম লাইনে রেখে দাও, যেন কালকে তুমি করতে পারো, কারণ ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, এরপরে কোন চ্যাপ্টার পড়লে এইসব আনসার করতে পারবে? একটা কমনও না, এইটা পড়বা তো। আচ্ছা, এখন বলি কোন চ্যাপ্টার গুলো পড়বা। দেখো, এই যে প্রত্যেকটা কোশ্চেন, এই যে আমাদের যেই একটা বই দেখতে পাচ্ছ, টু দা পয়েন্ট, আমাদের গন্তব্য ঢাবির বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল জিকের জন্য এই বইটা, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ আমাদের এই যে আমাদের একটু আগে যে ব্যক্তিদেরকে নিয়ে পড়ালাম, সেই ব্যক্তি সম্পর্কে আমাদের বিস্তারিত বলা আছে। পাশাপাশি আমি যদি বলি তাদের উক্তি সম্পর্কেও কিন্তু আমাদের এই বিস্তারিত এই বইতে বলা আছে। যা যা লাগবে তোমার একটা ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য, প্রত্যেকটা জিনিস ধরে ধরে এখানে ব্যাখ্যা করা আছে। ওকে, এই একটা বইতে সব আছে। দেখো, এই যে চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চিকে তুমি দেখতে পাচ্ছ, এবং প্রত্যেকটা জিনিস খুব ইজিলি ম্যাপ আকারে বোঝানো হয়েছে। মানে তুমি খুব সুন্দর সুন্দর চিত্র দিয়ে বোঝানো হয়েছে, যেন তোমার কোনো টপিক বুঝতে সমস্যা না হয়। ওকে, এবং এই বইটা পড়লে এখন তোমাদের একটা কোশ্চেন সবসময় আসে যে ভাই, আমি তো অ্যাডমিশনে জিকে জিনিসটা নিয়ে অনেক ভয় পাই, জিকে জিনিসটা নিয়ে কি করব? তোমাদেরকে একটা কথা বলি, এই কোশ্চেনটার উত্তর তো চলেই আসছে, স্টার্লিং নিয়ে আরেকটু কথা বলবো। পাশাপাশি তোমাদেরকে একটা কথা আমি বলাটা উচিত আমার কাছে মনে হয়। অনেকে যারা তোমরা ভয় পাচ্ছ জিকে নিয়ে, এই ভয় পাওয়ার কোনো কারণ নাই। কেন কারণ নাই বলি, গত বছর আমি নিজে মাত্র 7টা ক্লাস নিয়েছিলাম অ্যাডমিশনের জন্য। সেই 7টা ক্লাস থেকে 23টারও বেশি হুবহু কমন পড়ছিল ঢাকা ইউনিভার্সিটিতে, 7টা ক্লাস থেকে। আর এই বছর তোমাদেরকে আমি নিজে ফ্রি প্লাস হচ্ছে আমাদের পেইড ব্যাচ মিলিয়ে প্রায় 80 থেকে 100টা ক্লাস নেব। তুমি ক্যান ইউ ইমাজিন এতগুলা ক্লাস তোমাদেরকে হবে। পেইড ব্যাচ আমাদের 30টা ক্লাস হবে, একদম 30টা ক্লাস তো আমাদের ডিরেক্ট লেকচার, পাশাপাশি Q&A হবে, ম্যারাথন ক্লাস হবে। তুমি কি বুঝতে পারতেছো? 7টা ক্লাস থেকে যদি 23টা কমন ফেলাইতে পারি, 30টা ক্লাস নিলে 28 প্লাস আমরা কমন ফেলাইতে পারবো ইনশাআল্লাহ। ওকে,
সেই ঘটনা একটু পরে আসবো। এখন আমরা এই কোশ্চেনটা একটু উত্তর করি। দেখো স্টারলিংক হচ্ছে একটা হচ্ছে কি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা। তোমাদের বর্তমানে তোমরা জানো স্টারলিংকের সাথে তোমরা পরিচিত। গত মাস এই কোশ্চেনটা একটু এই ইনফরমেশনটা একটু ভালো করে মনে রাখো যারা এই বছর পরীক্ষা দিবা। জুলাইয়ের 18 তারিখ 2025, তার মানে এই বছরের জুলাইয়ের 18 তারিখে বাংলাদেশে কিন্তু সফলভাবে স্টারলিংক চালু হয়। বাংলাদেশে সফলভাবে স্টারলিংক চালু হয় কবে? বাংলাদেশে সফলভাবে স্টারলিংক চালু হয় জুলাই 18, 2025। এই মানে আমাদের দক্ষিণ এশিয়ায় যতগুলো দেশ আছে এর মধ্যে সবার প্রথমে স্টারলিংক নিছিল হচ্ছে মালদ্বীপ। বাংলাদেশ হচ্ছে তৃতীয় দেশ হিসেবে স্টারলিংকের সেবা নেয়। এবং এই স্টারলিংকের যে প্রতিষ্ঠাতা সে হচ্ছে তোমরা জানো অন এন্ড অনলি, সে হচ্ছে ইলন মাস্ক। এবং এই ইলন মাস্কের সম্পর্কে আরেকটু বলি, আমাদের এক কথার মধ্যে অনেক কথা চলে আসতেছে। এই ইলন মাস্ক কিন্তু নতুন একটা দল খুলছে, জানো? ইলন মাস্কের নতুন একটা রাজনৈতিক দল তিনি গত মাসে খুলেছেন। সেই রাজনৈতিক দলের নাম হচ্ছে আমেরিকা পার্টি। ওকে, তার মানে তোমরা জানো গত লাস্ট ইলেকশনে এই ইলন মাস্ক কিন্তু তোমার ডোনাল্ড ট্রাম্পের সাথে নির্বাচন করেছিলেন, ডোনাল্ড ট্রাম্পকে সাহায্য করেছিলেন। আর এই নির্বাচনে সে কি করবে? ইনশাল্লাহ সে আমেরিকা পার্টির হয়ে নিজে লড়বে। ওকে, আশা করি বুঝছো। দেখো পেইড ব্যাচের ক্লাস কবে থেকে শুরু হবে? পেইড ব্যাচের ক্লাস আমাদের খুব দ্রুতই শুরু হবে। তোমাদের পরীক্ষাটা শেষ হোক, আমরা পেইড ব্যাচের ক্লাস শুরু করে দেব। তোমার অ্যাডমিশন জার্নিতে কিভাবে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে তুমি কিভাবে খুব সহজ ওয়েতে অনেক ইজিলি পড়ার মাধ্যমে, মজার করে পড়ার মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটি অ্যাচিভ করো, বুঝবে আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো করলে। এত সুন্দর করে প্রত্যেকটা টপিক তোমাকে ধরে ধরে বোঝানো হবে। এই যে বই, এই বইটার রাইটার কিন্তু আমি, ঠিক আছে? এরকম আরো অনেকগুলো বই আমার লেখা আছে। তার মানে আমি যেহেতু বই লিখি, সুতরাং আমি কিন্তু বুঝি কোন কোন জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন হবে, কোন জায়গা থেকে হবে না। এবং এই বই তুমি পড়বা, এই বই লিখছি আমি তোমাকে পড়াবো। তার মানে আশা করি তুমি বুঝতে পারতেছো যে এই বইটা যখন তুমি পড়বা তখন কতটা ইজিলি তুমি পড়তে পারবা। ওকে, পরের কোশ্চেনটার উত্তর করো। এই কোশ্চেনটার উত্তর করো। এটা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় একটু বলে দেই, কোশ্চেন অনেক বড় লম্বা দেখতে। এই কোশ্চেনটা তোমরা অনেকেই নাও পারতে পারো, তারপর উত্তর করো। মুক্তিযুদ্ধের সময় কি হয়েছে? মুক্তিযুদ্ধের সময় আমাদের বিদেশ থেকে অনেক লোকজন আসছিল। এর মধ্যে একজন বিদেশিকে একটা খেতাব দেওয়া হয়েছিল, বীর প্রতীক উপাধি দেওয়া হয়। সেই বিদেশির নাম কি? একটু জানতে চাই, একটু কমেন্টস করো। ওকে ভাই, বইটা বিক্রি করবেন ভাই। বইটা আমাদের দেখো, শুধু এই বইটা না, তোমরা যারা এই বইটার জন্য নক দাও তোমাদের জন্য দারুণ একটা কথা। দেখো, আমাদের অ্যাডমিশন জগতে এসে স্টুডেন্টের সব থেকে বড় ভয়ের কারণ কোনটা জানো? কারণ তুমি সারা জীবন কতটুকু পড়লা সেটা গুরুত্বপূর্ণ না। ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 90 মিনিট তুমি যে দাগাবা, এই 90 মিনিটে অনেকেই ভুল করে। দেখো, তোমাদের জন্য আছে কি ওএমআর প্র্যাকটিস বুক। এই দেখো, তুমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, কোন ভাবে পরীক্ষা দিবা, একদম পুরো ওএমআর দেওয়া আছে এখানে। একদম তোমার ওএমআর, শুধু তাই না, দেখো এখানে তোমার কি আছে, এখানে তোমার রিটেন কোশ্চেন সহ রিটেন খাতাটা কেমন হবে সেটাও কিন্তু দিয়ে দেওয়া আছে। তার মানে তুমি কি বুঝতে পারতেছো যে ঢাকা ইউনিভার্সিটির ওএমআর প্লাস রিটেন শুধু কি এই বই? শুধু তো এই বই না ভাই, আমাদের বই কতগুলা দেখো। স্টাডি প্ল্যানার দেখো, একদম পুরো একটা কালার প্রিন্ট। তার মানে তোমার প্রতিদিন কি করা উচিত, তুমি কি করতেছো, তোমার পড়াশোনা নিয়ে প্ল্যান কি হবে, এইটা নিয়ে কিন্তু বিস্তারিত আমাদের এই স্টাডি প্ল্যানার আছে। এবং বাংলাদেশে স্টাডি প্ল্যানার প্রথম আমরাই বাজারে আনছি। তার মানে তুমি বুঝতে পারতেছো অথেন্টিক যে স্টাডি প্ল্যানার সেটা কিন্তু তুমি পাচ্ছ। এই জিনিসটা কারা দিচ্ছে? আমরা দিচ্ছি। এবং এরকম বই পাবা তুমি কয়টা? এরকম বই পাবো ভাই মোট 8টা। এই যে 8টা বই, আমাদের 8টা বই তুমি কিন্তু ডিরেক্ট পেয়ে যাচ্ছ আমাদের এই কোর্সে ভর্তি হইলে। এই বইগুলো সম্পূর্ণ আমরা তোমাদেরকে ফ্রি দিচ্ছি, আমরা তোমাদেরকে গিফট হিসেবে দিচ্ছি আমাদের কোর্সে যদি তোমরা ভর্তি হও। ওকে, এখন আমরা একটু বাকিটা সমাধান করার ট্রাই করি। দেখো, বাকি কোশ্চেনগুলো আমরা একটু সমাধান করার ট্রাই করি। ওকে, এই কোশ্চেনটার উত্তর করো তোমরা একটু কাইন্ডলি। এই কোশ্চেনটার উত্তর করো, আমরা একটু দেখতে চাই। ওকে, দেখো অনেকেই উত্তর করেছো। দেখি আমরা রুবি আক্তার, এরপরে হচ্ছে রিফাত, এরপরে কামরুন আহমেদ, এরপরে আমাদের সামিউল আলিম, রাফিয়া জাহান মিম, এরপরে রিফাত খান, সালমান হোসেন, ওকে সামিউল আলিম, অনেকেই তোমরা উত্তর করেছো। শম্পা, এরপরে লিওন, অনেকেই উত্তর করেছে, সবাইকে থ্যাংক ইউ। আমরা বলি মুক্তিযুদ্ধের সময় একজন বাইরের দেশ থেকে একজন ব্যক্তি আসছিল। সেই ব্যক্তির নাম কি জানো? সেই ব্যক্তির নাম
সেই ব্যক্তির নাম কি, যে বাইরে থেকে এসে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, সেই ব্যক্তিটার নাম কি? ওকে, এই যে ব্যক্তি, একটা ব্যক্তিকে তুমি দেখতে পাচ্ছ WS ওডারল্যান্ড, সে হচ্ছে অস্ট্রেলিয়া, একটা দেশ আছে অস্ট্রেলিয়া, তোমরা জানো, সেই অস্ট্রেলিয়ার নাগরিক হচ্ছে ওডারল্যান্ড হচ্ছে অস্ট্রেলিয়ার নাগরিক। এই অস্ট্রেলিয়ার নাগরিক এই ব্যক্তি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে এসে তিনি 2 নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ব্যক্তি একজন বিদেশি হয়ে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় 2 নম্বর সেক্টর, মানে কোনটা, এই ঢাকার অঞ্চল, ঢাকা এবং ফরিদপুরকে নিয়ে 2 নম্বর সেক্টর ছিল, এই 2 নম্বর সেক্টরের গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করার কারণে তাকে কি করা হয়, তাকে হচ্ছে বীর প্রতীক উপাধি দেওয়া হয়, এবং তিনি একমাত্র ব্যক্তি, তিনি একমাত্র বিদেশিক নাগরিক যিনি এই বীর প্রতীক পেয়েছেন। তার মানে তিনি কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এই তথ্যটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তিনি কোন দেশের, বারবার কোশ্চেন হয় তিনি কোন দেশের, তিনি হচ্ছে কোন দেশের, অস্ট্রেলিয়ার। আমাদের আরো একটা কোশ্চেন হয় তিনি কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন, 2 নম্বর সেক্টর। কত নম্বর সেক্টর, 2 নম্বর সেক্টর। এই জিনিসটা যেন তোমাদের মাথায় থাকে, এই জিনিসটা যেন কখনো ভুল না হয়। ওকে, পরের কোশ্চেনটা আমরা দেখবো। দেখো, অ্যামিকাস কিউরি অর্থ কি? অ্যামিকাস কিউরি, এই জিনিসটা তোমাদের পারার কথা। অ্যামিকাস কিউরি, তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান পড়েছো, সিভিক্স পড়েছো তাদের পারার কথা। ওকে, তোমরা যারা সিভিক্স পড়েছো তাদের পারার কথা। এই মেহেদী হাসানকে কিক মেরে দাও তো গ্রুপ থেকে, পেজ থেকে। ওকে, দুষ্টু কোকিল, এরা হচ্ছে দুষ্টু কোকিল। দেখো, ওকে, আমরা দেখি অ্যামিকাস কিউরি অর্থ কি? অ্যামিকাস কিউরি অর্থ কি একটু জানতে চাই। আমাদের সাজিম বলছে এ। ওকে, এরপরে সামিউল আলিম, এরপরে লিওন আছে, এরপরে হচ্ছে মার্জিয়া আফরোজ, সাদিয়া বিনতে বেলাল। এই পুরো ক্লাসের তুমি পিডিএফ পেয়ে যাবা, পুরো ক্লাসের পিডিএফ আমরা দিব। কিভাবে দিব? এই ক্লাসটি শেয়ার করে আমাদের পেজে নক দিতে হবে, অথবা দেখো এমডি একটা আইডি থেকে আমি নক দিচ্ছি, আমি কমেন্টস করে দিচ্ছি এমডি দিদার হোসেন থেকে। হ্যালো এভরিওয়ান লিখে দেখো একটা কমেন্টস করেছি এমডি দিদার হোসেন আইডি থেকে। মেইন পেজ অথবা এই আইডিতে নক দিলে তুমি পুরো ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। এখন আসি এই কোশ্চেনের উত্তর নিয়ে। অ্যামিকাস কিউরি কি? ওকে, অ্যামিকাস কিউরি অর্থ হচ্ছে এই জিনিসটার অর্থ হচ্ছে আদালতের বন্ধু। তোমরা যারা এই উত্তর করেছো তাদের কিন্তু হয়েছে আদালতের বন্ধু। ওকে, আদালতের বন্ধু, এটা একটা ল্যাটিন ভাষার শব্দ, এবং এটা বেসিক্যালি আদালত রিলেটেড কথাবার্তা বলে। এবং কেউ যদি আদালতে মানে মামলা করার পরে আদালত তাদেরকে হচ্ছে সাহায্য করার জন্য যে কাজটা করে সেটাকে আমাদের অ্যামিকাস কিউরি বলে, এবং এটাকে বলা হয় আদালতের বন্ধু। আশা করি তোমরা ক্লিয়ার। পরের কোশ্চেন, এলাম, দেখলাম এবং জয় করলাম। ভিনি ভিডি ভিসি, হ্যাঁ, এটার মানে কি? মানে এলাম, দেখলাম, জয় করলাম। এই কথাটা বলেছে কে? একজন বিখ্যাত যোদ্ধা বলেছিলেন, ভিনি ভিডি ভিসি। ওকে, ভিনি ভিডি ভিসি, এটা একটা বিখ্যাত কবি বলেছিলেন, বিখ্যাত কবি না, তাকে হচ্ছে। ওকে, দেখো, ভিনি ভিডি ভিসি এটা কে বলেছিলেন? একজন বিখ্যাত যোদ্ধা। এবং তিনি কি করেছিলেন? তিনি হচ্ছে ফ্রান্সের একজন বিখ্যাত আমাদের যোদ্ধা ছিলেন, রোমান সাম্রাজ্য যেটা, সেখানেও তিনি ছিলেন। এবং এই ব্যক্তিটা কি করেছিলেন? তিনি ব্রিটেন চিনো? ব্রিটেন বর্তমানে হচ্ছে আমাদের যুক্তরাজ্য বা আমাদের ইউকে বলি, সে ব্রিটেনকে আক্রমণ করে। ওই ব্যক্তিটা আক্রমণ করার পরে খুব ইজিলি ব্রিটেনটাকে সে জয় করে ফেলছিল। অল্প কিছুক্ষণের সময়ের মধ্যে তিনি যখন ব্রিটেনটাকে জয় করে ফেলে, তখন তিনি এই উক্তিটা করেন যে এলাম, দেখলাম, জয় করলাম। তার মানে কোনো পরিশ্রমী হয় নাই। এই জন্য এই ব্যক্তিটা, এই যে আমাদের জুলিয়াস সিজার, তাকে কিন্তু এই উক্তিটার জনক বলা হয়। ওকে, এবং বারবার কিন্তু এই কোশ্চেনটা হয়ে থাকে। ভিনি ভিডি ভিসি এই উক্তিটার জনকে। ওকে, আমাদের অনুভূতির ক্যানভাস, সালমান হোসেন, তন্ময় ইসলাম, ওকে, ফাহিম জে, তীর্থ সরকার, অনেকেই উত্তর করেছে, সামিউল আলম, নীরব ইসলাম। ওকে, আমাদের দেখতে পাচ্ছি মার্জিয়া আফরোজ, এরপরে তপু দাস নেপোলিয়ন বলেছে, হয়নি।
ওকে, নেপোলিয়ন হবে না, কি হবে? এটা হবে হচ্ছে জুলিয়াস সিজার। এই আলেকজান্ডার একজন বিখ্যাত রকমের যোদ্ধা ছিলেন। পৃথিবীতে সব থেকে নৃশংস যোদ্ধার নাম জানি কি আমরা? পৃথিবীতে সবচেয়ে নৃশংস যোদ্ধার নাম হচ্ছে চেঙ্গিস খান, তাই না? এই চেঙ্গিস খানের পরে যে ব্যক্তি ছিলেন তিনি হচ্ছে আলেকজান্ডার। ওকে, এবং নেপোলিয়ন একজন বিখ্যাত মাপের হচ্ছে একজন যোদ্ধা ছিলেন। তার একটা বিখ্যাত উক্তি কি? তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি উপহার দিব। ওকে, এই কনসেপ্টটা হচ্ছে আমাদের নেপোলিয়ন বোনাপার্ট। ওকে, আমরা বিস্তারিত যখন ফরাসি বিপ্লব নিয়ে পড়াবো তখন নেপোলিয়নকে নিয়েও জানবো। ওকে, এরপর দেখি অলিম্পিকের পতাকায় 5টি চক্র। তোমরা জানো অলিম্পিকের যে পতাকাটা আছে সেই পতাকা এরকম করে মোট 5টা চক্র আছে। হ্যাঁ, 5টা চক্র আছে, 5 রিংস বলা হয়। এই 5টা চক্র দ্বারা কি বোঝায়? 5টা চক্র দ্বারা কি বোঝায়? ওকে, 5টা চক্র দ্বারা কি বোঝায় একটু জানতে চাই, তোমরা একটু কমেন্টস করো। 5টা চক্র, অলিম্পিকের 5টা চক্র দ্বারা কি বোঝায়? ওকে, নীলিমা চৌধুরী আছে, এরপরে তন্ময় ইসলাম, মার্জিয়া আফরোজ, অনেকেই তোমরা আছো, থ্যাংক ইউ। এইটা একটু উত্তর করো। অলিম্পিকের পতাকায় যে 5টা চক্র আছে, তোমরা জানো পৃথিবীর দ্য গ্রেট শো অফ আর্থ, মানে পৃথিবীর সব থেকে বড় শো বা বড় খেলা বলা হয় এই অলিম্পিককে। সেই অলিম্পিক আমাদের উদ্ভব হয়েছে কোত্থেকে? গ্রিস থেকে। আমরা জানি অলিম্পিকের আবির্ভাব হয় এবং আমরা জানি যে এই অলিম্পিকে পৃথিবীর সব থেকে বড় রকমের খেলাটা হয় এবং এইখানে অনেক বেশি ক্রাইটেরিয়াতে অনেক বেশি পুরস্কার দেওয়া হয়। সেই অলিম্পিকে যেই 5টা তোমাদের রিং আছে, এই 5টা রিং দ্বারা কি বোঝানো হয়? এই কোশ্চেনটা আমাদের প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, তোমাদের আশা করি পারার কথা। অনেকেই তোমরা ভাববা কি 5টি, 5 মানে কি? আমরা জানি এখানে মহাসাগর আছে কয়টা? মহাসাগর আছে 5টা। তার মানে কি অলিম্পিকের 5টা রিং দ্বারা কি 5টা মহাসাগরকে বুঝাইছে? একদমই না, একদমই ভুল কথা। মানুষের এই খেলাধুলা কি মহাসাগর রিলেটেড? মহাসাগরের মধ্যে কি মানুষ থাকে? মানুষ থাকে কোথায়? মহাদেশের মধ্যে। এই 5টা হবে মহাদেশ। এখন 5টা মহাদেশ কোনটা এটা কিন্তু তোমরা জানো না। দেখো, প্রথমেই বলে একটা মহাদেশের নাম আছে অ্যান্টার্কটিকা মহাদেশ। অ্যান্টার্কটিকা মহাদেশে কি মানুষ আছে? অ্যান্টার্কটিকা মহাদেশে তো মানুষ নাই। যেহেতু মানুষ নাই, সুতরাং এই অ্যান্টার্কটিকা মহাদেশে প্রথমেই বাদ। তাহলে বাকি থাকে কয়টা? মোট আমরা জানি মহাদেশ 7টা, এর মধ্যে অ্যান্টার্কটিকা বাদ দিলে থাকে কয়টা? 6টা। এবং এই 6টার মধ্যে আমরা জানি একটা আছে উত্তর আমেরিকা, একটা আছে কি দক্ষিণ আমেরিকা। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এই দুটাকে একটা করে দিয়ে শুধু আমেরিকা বলা হয়। শুধু কি বলা হয়? আমেরিকা। তার মানে এইখানে আরো একটা কমে গেল। মোট হইল কয়টা? 5টা। 5টা কি কি? আমরা জানি হচ্ছে এশিয়া, আফ্রিকা, ইউরোপ, আমেরিকা এবং হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ। এই 5টা রিং দ্বারা 5টা মহাদেশকে বোঝানো হয়। 5টা রিং দ্বারা কি 5টা মহাদেশকে বোঝানো হয়। আশা করি ক্লিয়ার। তোমরা কি ক্লিয়ার কিনা একটু জানাও। এই কোশ্চেনটার উত্তর ক্লিয়ার কিনা? ওকে, আমরা পরেরটাই যাব। পরের কোশ্চেনের উত্তর করো। 8 নম্বর কোশ্চেনের উত্তর দেখতে চাই। 8 নম্বর কোশ্চেনটার উত্তর একটু করো। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম ভাস্কর্যের নাম কি? ভাস্কর্য থেকে কিন্তু অনেক কোশ্চেন হয় এবং তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, এই যে একটা ভাস্কর্য আছে অপরাজেয় বাংলা, এই ভাস্কর্যটা কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ, যেটা মানে হচ্ছে আর্টস বিল্ডিং, যেখানে তোমরা যারা আর্টসের যারা আছো, যেখানে তোমাদের ইংলিশ ক্লাস হবে, যেখানে তোমাদের বাংলা ক্লাস হবে, সেই বিল্ডিংটার সামনে হচ্ছে এই অপরাজেয় বাংলা। এটা কিন্তু অনেক ঐতিহাসিক একটা জায়গা। সুতরাং হচ্ছে তোমরা এই অপরাজেয় বাংলা দেখে অনেকে উত্তর করতে পারো অপরাজেয় বাংলা, কিন্তু হবে কিনা এটা আমরা বলতে পারতেছি না এখনো। ওকে, আমাদের দেখছো শেখ হাসিনা কমেন্টস করে দিয়েছে। একই অবস্থা। আজকে ঢাকা ইউনিভার্সিটির টিএসসিতে মানে রাজু ভাস্কর্যের ওইখানে অনেক বড় কনসার্ট হচ্ছে, শেখ হাসিনা পালাই গেছে দেখে, এবং এইখানে আমাদের ক্লাসে তাহলে শেখ হাসিনা নাকি? এ হচ্ছে অবস্থা। এ উত্তর করেছে, শেখ হাসিনা তো ভুল উত্তর করেছো তুমি। ওকে, এ উত্তর হবে না শেখ হাসিনা, তোমাকে আমি বলছি এ উত্তর হবে না। উত্তর হবে কোনটা? দেখো উত্তর হবে কোনটা একটু জানতে চাই, তোমরা একটু কমেন্টস করো এটার উত্তর কি হবে। ওকে, আমরা বলি মুক্তিযুদ্ধ শুরু হয় তো সাধারণত তোমরা জানো 26 মার্চ থেকে মুক্তিযুদ্ধ বাংলাদেশে অফিসিয়ালি শুরু হয়। হ্যাঁ, এর জন্য 26 মার্চকে বলা হয় স্বাধীনতা দিবস। কি দিবস? স্বাধীনতা দিবস। কিন্তু বাংলাদেশের প্রথম আক্রমণ হয় হচ্ছে আমাদের, তখন তো জয়দেবপুর বলা হতো, গাজীপুরের গাজীপুর। এই গাজীপুর জয়দেবপুরে কি করা হয়? জয়দেবপুরের গাজীপুরে
19 মার্চ 1971 সালের 19 মার্চে প্রথম এখানে হামলা করা হয়। তার মানে বাংলাদেশে প্রথম সশস্ত্র হামলা করা হয় কোথায়? গাজীপুরের জয়দেবপুরে। কত তারিখ? 19 মার্চ। এখানে কি 26 মার্চের পরে নাকি আগে? 26 মার্চের আগে। এই জায়গাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল মুক্তিযুদ্ধ শুরু করার বা মুক্তিযুদ্ধে সব থেকে বীরত্ব সূচক যেই আমাদের নিদর্শন সেটা দেখার জন্য। এবং এইখানেই আমাদের এই গাজীপুরের জয়দেবপুরেই একটা বিখ্যাত আমাদের ভাস্কর্য আছে, বাংলাদেশের প্রথম ভাস্কর্য, যেহেতু এইখান থেকেই প্রথম মুক্তিযুদ্ধ শুরু হয়েছে এবং এই জন্য এই প্রথম ভাস্কর্যটা এইখানেই আমাদের এই গাজীপুরে যেই ভাস্কর্যটা তার নাম হচ্ছে জাগ্রত চৌরঙ্গী। জাগ্রত চৌরঙ্গী কিভাবে মনে রাখবা? গাজীপুরে একটা বিখ্যাত জায়গা আছে চৌরাস্তা, চৌরাস্তা আছে, সেই চৌ দিয়ে ভালো করে মনে রাখবা। চৌরাস্তা মানে হচ্ছে চৌরঙ্গী, চৌরাস্তা মানে চৌরঙ্গী। কোথায়? গাজীপুরে। কোথায়? গাজীপুরে। কোথায়? গাজীপুরে। ওকে, আশা করি ক্লিয়ার, আশা করি তোমরা ক্লিয়ার। ওকে, পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেনে আমরা যাই। দেখো পরের কোশ্চেন, পরের কোশ্চেন উত্তর করো। জাগ্রত চৌরঙ্গী গেল। যে প্রতিষ্ঠান 3 বার শান্তিতে নোবেল পাইছে, দেখো মানুষ একবারই পায় না, এই প্রতিষ্ঠান 3 বার শান্তিতে নোবেল পাইছে। সেই প্রতিষ্ঠানটার নাম কি? দেখো একটা প্রতিষ্ঠান 3 বার শান্তিতে নোবেল পেয়েছে, সেই প্রতিষ্ঠানটার নাম কি? দেখো এই কোশ্চেনটার উত্তর করো। এই কোশ্চেনটা আশা করি তোমাদের অনেকের ভুল হবে, কারণ এখন পর্যন্ত আমাদের তো মেইন ক্লাস তোমরা এখনো করো নাই। এই ক্লাসগুলো করলে তাহলে আস্তে আস্তে ঠিক হবে। ওকে, আচ্ছা আচ্ছা, আমাদের শেখ হাসিনা কি বলছে? নামটা চেঞ্জ করে এখন কোথাও ক্লাস করতে পারতেছি না, সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে। আহারে আহারে বেচারা, কত কত কষ্ট, কত কষ্ট। ছদ্মবেশী আমাদের মানুষ শেখ হাসিনা। ওকে, এখন দেখি যে প্রতিষ্ঠান 3 বার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে সেই প্রতিষ্ঠানটার নাম কি? সেই প্রতিষ্ঠানটার নাম কি? একটা কমেন্টস আসছে রাফসান রিয়াদের, ভাই আমি অ্যাডমিশনে ভর্তি জন্য এতদিন ধরে পেজে নক দিছি, কল করতেছি কিন্তু সাড়া পেলাম না, ভাইয়া কি করব? রিয়াদ, তুমি খুব দ্রুত সাড়া পাবা, আমাদের অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে যেহেতু থাকতে হয়, সুতরাং একটু তো আমাদের লেট হওয়ারই কথা। দেখো এই কোশ্চেনটার উত্তর কি হবে? যেই প্রতিষ্ঠান 3 বার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে তার নাম কি? তার নাম কি? ICRC, UNHCR, এরপর ইউনিসেফ, এরপর হচ্ছে IOM। কি হবে ভালো করে বলো, কি হবে? এর মধ্যে এই যে একটা সংগঠন দেখতে পাচ্ছ ICRC, ICRCর ফুল মিনিং কি? ICRCর ফুল মিনিং কি ভালো করে বলো তো, তোমরা কি জানো ICRCর ফুল মিনিং? ওকে, ICRC দেখো, আই তো হচ্ছে ইন্টারন্যাশনাল, আইতে ইন্টারন্যাশনাল সেন্টার, সি তো হচ্ছে সেন্টার ICRC সেন্টার অফ, আরে হচ্ছে কি রেড, আর সি তো হচ্ছে কি ক্রস, সর্বশেষে হচ্ছে সিতে ক্রস। তার মানে রেড ক্রস যে সংগঠনটা আছে, এই সংগঠনটা তোমরা সবাই জীবনে একবার হইলেও রেড ক্রসের নাম শুনছো। কোনো না কোনো মানবিক কাজের জন্য কিন্তু তোমরা এই রেড ক্রসের নাম শুনছো। এই রেড ক্রস কিন্তু ইতিহাসে কয়বার? 3 বার পুরস্কার, নোবেল পুরস্কার পেয়েছে। একবার পেয়েছে প্রথম বিশ্বযুদ্ধের সময়, 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় নোবেল পায়। একবার পায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, কত সাল? 1944 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নোবেল পায়। আর একটা পায় হচ্ছে 1963-তে। কেন 1963 সালে পায়? কারণ এই 1963 সালে আমাদের এই যে রেড ক্রসের হচ্ছে কয় বছর? 100 বছর পালন হয়, 100 বছর পালিত হয়, এই জন্য এটা নোবেল দেয় এবং বিশেষ কার্যক্রমের জন্য। তার মানে যদি বলা হয় রেড ক্রস কত সালে প্রতিষ্ঠিত হয়, রেড ক্রস 1863 সালে প্রতিষ্ঠিত হয় এবং 1963 সালে একবার তারা শান্তিতে নোবেল পুরস্কারও পায়। আশা করি ক্লিয়ার। ওকে, রেড ক্রস ইন্টারন্যাশনাল সেন্টার ফর রেড, আরইডি, রেড মানে লাল, রেড ক্রস লাল ক্রস। ওকে, রেড ক্রস আমাদের শেখ হাসিনার, ওইটা রিয়েট হবে না, ওটা রেড হবে। ওকে, রেড ক্রস। এখন আমরা আসি 10 নম্বর কোশ্চেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত একটা বিখ্যাত আমাদের চলচ্চিত্র ধীরে বহে মেঘনা। এই বিখ্যাত চলচ্চিত্র আমাদের চলচ্চিত্রের পরিচালককে। ওকে, চলচ্চিত্রের পরিচালককে আমরা এর মধ্যে দেখি কয়েকজনকে আমরা একটু দেখবো। এর মধ্যে প্রথমেই বলি একজন বিখ্যাত চলচ্চিত্রবিদ, তার নাম হচ্ছে হুমায়ুন আহমেদ। এই হুমায়ুন আহমেদের একটা বিখ্যাত আমাদের হচ্ছে কি নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে তার একটা বিখ্যাত চলচ্চিত্রের নাম হচ্ছে আগুনের পরশমণি। আর কি আছে?
তার আরো একটা আছে সবুজ ছায়া, তাই না? আমাদের কি শ্যামল ছায়া, দুঃখিত, শ্যামল ছায়া, শ্যামল ছায়া। তার দুইটা আমরা চলচ্চিত্র পাচ্ছি, শ্যামল ছায়া আর হচ্ছে কি, আর হচ্ছে আগুনের পরশমণি। আগুনের পরশমণিটা বারবার আসে, ভালো করে আমি এখানে স্টার মার্ক দিয়ে রাখছি, এটা এই বছর আসতে পারে আগুনের পরশমণি। ওকে, পাশাপাশি আমাদের কে ছিল? আমাদের ছিল হচ্ছে এখানে যদি দেখি সুভাষ দত্ত। এই সুভাষ দত্তের একটা বিখ্যাত হচ্ছে, তোমরা সুভাষ দত্তের হচ্ছে অরুণোদয়ের, আমাদের কি অরুণোদয়ের, তার মানে হচ্ছে সূর্য উদয়ের আমাদের অগ্নিসাক্ষী, অরুণোদয়ের অগ্নিসাক্ষী। এটা কার? অরুণোদয়ের অগ্নিসাক্ষী হচ্ছে সুভাষ দত্ত। এবং খান আতাউর রহমানের একটা বিখ্যাত চলচ্চিত্র আবার তোরা মানুষ হ, আবার তোরা মানুষ হ। তার মানে আমরা পাচ্ছি হচ্ছে খান আতাউর রহমানের আবার তোরা মানুষ হ, হুমায়ুন আহমেদের পাচ্ছি আগুনের পরশমণি আর হচ্ছে কে শ্যামল ছায়া, সুভাষ দত্তের পাচ্ছি অরুণোদয়ের অগ্নিসাক্ষী, এবং বাকি রয়েছে কি আলমগীর কবির। এই আলমগীর কবির কি আছে? আলমগীর কবিরের হচ্ছে ধীরে বহে মেঘনা। আশা করি ক্লিয়ার, আশা করি এটার উত্তর ক্লিয়ার। 10-এর হবে এ, মার্জিয়া আফরোজ সঠিক উত্তর করেছে, আমাদের হাফিজা খাতুন, এরপর রাব্বি, এরপর বেলাল, এরা সকলে সঠিক উত্তর করেছে। ওকে, এটার উত্তর কি হবে? এরপর আমাদের তাবাসসুম ইসলামও সঠিক উত্তর, সারা খান, সকলকে থ্যাংক ইউ। ওকে, 10 নম্বর উত্তর করেছে। এরপরে তোমাদেরকে একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের যে বইটা, আমাদের যে জিকে বইটা, প্রথমেই বলি আজকের ক্লাসটার যদি পিডিএফ পেতে চাও তাহলে তুমি ক্লাসটা কি করবা? শেয়ার করে দাও। ক্লাসটি অবশ্যই তুমি শেয়ার করে দাও, দ্রুত সময়ের মধ্যে শেয়ার করে দাও। এবং এই যে আমাদের যে জিকে বই, যেখান থেকে ইনশাআল্লাহ আমি বলছি আমাদের ক্লাস এবং বই থেকে 28+ তুমি কমন পাবা, অবশ্যই কমন পাবা। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, এই বইটার সূচিপত্রটা যদি তুমি একটু ভালো করে দেখো, এখানে কি কি রেখেছি। প্রথমে বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে আমাদের বিগত বছরগুলোতে আসে এমন একটা টপিকই কিন্তু এখানে বাদ নেই। প্রত্যেকটা টপিক খুব কনসিয়াসলি, তোমার জন্য যতটুকু ইম্পর্টেন্ট ততটুকুই কিন্তু এখানে আমাদের আছে। এবং এই বইয়ের মেইন থিম হচ্ছে যতটুকু প্রয়োজন ততটুকুই আয়োজন। তার মানে অতিরিক্ত তথ্য দিয়ে আমাদের কিন্তু ব্রেইনটা বোঝাই করে লাভ নেই। যা আসবে তাই পড়াইলে তাই তোমার জন্য কাজে লাগবে। দেখো এখানে কি বাংলাদেশের মানচিত্র থেকে শুরু করে দিবস, মুক্তিযুদ্ধ, প্রাচীন ইতিহাস, আমরা যদি ভ্যালু, আমাদের যা লাগবে প্রত্যেকটা টপিক এখানে ধরে দেওয়া আছে। এটা বাংলাদেশের কথা বললাম। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এর বাইরে কোশ্চেন জীবনেও হয় নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হবেও না, হবেও না এর বাইরে থেকে। এই যে বইটা বললাম বাংলাদেশ এবং ইন্টারন্যাশনালের জন্য, এক কথায় এই বই তোমার জন্য যথেষ্ট হবে। জাস্ট কি করতে হবে? জাস্ট হচ্ছে আমাদের সাথে থেকে এই বই, আমাদের শুধু কি বই একটা, আমাদের এরকম বই আছে 8টা, বাংলা, ইংলিশ, আমাদের জিকে, প্রত্যেকটা টপিকের জন্য। পাশাপাশি তোমাদের জন্য এই যে দেখো বইগুলা, এই বইগুলা কিন্তু অলরেডি আমাদের আজকে চলে যাচ্ছে, বইগুলা প্যাকেট করা হয়ে গেছে, তোমরা জানো বই কিন্তু চলে যাচ্ছে। সুতরাং তোমরা যারা এখন পর্যন্ত ভর্তি হও নাই তারা দ্রুত ভর্তি হয়ে আমাদের কি করো, আমাদের হচ্ছে বইটা অর্ডার করে দাও, নাইলে বই পাইতে তোমার একটু লেট হবে। ওকে, আমাদের জয় সরকার বলছে আমার কমেন্টস দেখেন না কেন? তোমার কমেন্টস এখন দেখলাম। পরের কোশ্চেন দেখো, বাংলাদেশের হাজং নৃগোষ্ঠী বসবাস করে কোথায়? নৃগোষ্ঠী, উপজাতি, এই উপজাতি থেকে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বা একাধিক কোশ্চেন হয়ে থাকে। আমরা জানি উপজাতি থেকে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন কিন্তু হয়ে থাকে। সুতরাং উপজাতিটা কিন্তু আমাদের ভালো করে পড়তে হয়। ওকে, দেখো উপজাতি, বাংলাদেশে হাজং নৃগোষ্ঠী বসবাস করে কোথায়? উপজাতি নিয়ে আমরা 1 মিনিটে পড়াবো কোন উপজাতি কোথায় বসবাস করে। দেখো কিভাবে, এটা হচ্ছে আমাদের সিলেট। এটা কোন অঞ্চল? সিলেট। এই সিলেট অঞ্চলে আমরা জানি আমাদের কয়েকটা উপজাতি আছে, তার মধ্যে একটা আছে খাসিয়া, আর একটা আছে মণিপুরি। সিলেট অঞ্চলে খাসি এবং মণিপুরি। এবং এইখানে মৌলভীবাজারে বাংলাদেশের একমাত্র মুসলিম উপজাতি যেটা পাঙ্গন কোথায় বসবাস করে? মৌলভীবাজারে। পাঙ্গন কোথায় বসবাস করে? আমাদের মৌলভীবাজারে, এবং এটাই একমাত্র মুসলিম উপজাতি। ওকে, এর পরের কোশ্চেন, পরের জিনিসটা একটু বুঝো। এই অঞ্চলটা হচ্ছে আমাদের ময়মনসিং এ আমাদের থাকে কারা? থাকে হচ্ছে গারো উপজাতি। কারণ তোমরা জানো ময়মনসিং একটা পাহাড় আছে, গারো পাহাড়, সেই গারো পাহাড়ে থাকে গারো উপজাতি। পাশাপাশি ময়মনসিং আর কে আছে? আর হচ্ছে গারোর পাশাপাশি আছে হাজং। গারো এবং হাজং কোথায় বসবাস করে? গারো এবং হাজং বসবাস করে ময়মনসিং। এই রংপুরে 2টা উপজাতি বসবাস করে, তার নাম হচ্ছে ওরাও আর হচ্ছে কে? ওরাও আর হচ্ছে রাজবংশী। ওরাও আর হচ্ছে রাজবংশী। এই আমাদের রাজশাহীতে হচ্ছে সাঁওতাল বসবাস করে,
সাঁওতাল। দেখো 1 মিনিটে হয়ে যাচ্ছে। এরপরে আমাদের এই যে অঞ্চল, তার মানে এটা কোন অঞ্চল? এটা হচ্ছে সুন্দরবন অঞ্চলের দুইটা উপজাতি, একটা নাম হচ্ছে কে? একটা নাম হচ্ছে মৌয়াল। মৌয়াল যারা মৌ সংগ্রহ করে এবং যারা গোলপাতা সংগ্রহ করে তাদেরকে বলে বাওয়ালি। বাওয়ালি, ওকে, বাওয়ালি। আর এইখানে পটুয়াখালীতে বসবাস করে হচ্ছে তোমার রাখাইন, রাখাইন আর হচ্ছে মারমা। আর কে? মারমা। বাকি যারা থাকে তারা হচ্ছে এই পার্বত্য চট্টগ্রামে বসবাস করে। শেষ। তোমার উপজাতি, উপজাতি আর ভুল হবে না। এই কনসেপ্টটুকু তুমি দেখলে উপজাতি নিয়ে আর সমস্যা হবে না। তার মানে আমাদের কোশ্চেন হয়েছে হাজং। তারা হাজং কোথায় বসবাস করে? হাজং এই ময়মনসিংহে বসবাস করে। হাজং কোথায় বসবাস করে? হাজং হচ্ছে ময়মনসিংহে, ময়মনসিংহে। ওকে, ওকে, ময়মনসিংহে কারা বসবাস করে? ময়মনসিংহে বসবাস করে হচ্ছে হাজং। ময়মনসিংহে কারা বসবাস করে? ময়মনসিংহে বসবাস করে হচ্ছে হাজং। আশা করি ক্লিয়ার। ওকে, ওকে, ময়মনসিংহ তার মানে এটা কোথায় হবে? নেত্রকোনার পাশে হচ্ছে ময়মনসিংহ। ময়মনসিংহ বিভাগে নেত্রকোনা আছে, জামালপুর আছে, ময়মনসিংহ আছে, আর শেরপুর আছে। তার মানে এটা ময়মনসিংহ থাকুক অথবা নেত্রকোনা থাকুক, এটাই হবে উত্তর। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। ওকে, ওকে, আমরা একটু দেখবো তোমাদের জন্য লাস্ট কোশ্চেনটা আমরা রাখি। দেখো তিস্তা, মহানন্দা এবং জাদুকাটা নদীগুলো কেমন নদী? লাস্ট কোশ্চেন তোমাদের, তিস্তা মহানন্দা, ওকে, তিস্তা, মহানন্দা এবং জাদুকাটা নদীগুলা কোন ধরনের নদী? কোন ধরনের নদী? 12 নম্বর। ওকে, খুশি আছে আমাদের সাথে, উসমান তালহা আছে, এরপরে সাদিয়া বিনতে বেলাল আছে আমাদের সাথে, শাহিদুল ইসলাম ভাইয়া যুক্ত হয়েছে, শুভ ভাই একটু অসুস্থ, তাই শুভ ভাই আজকে তোমাদের ক্লাসটি নিতে পারে নাই। ওকে, ওকে, এরপরে তীর্থ সরকার আছে, পাশাপাশি আমাদের সাথে আরো অনেকেই আছো তোমরা, থ্যাংক ইউ। আমরা একটু দেখবো তিস্তা নদী একটু বলি, তিস্তা নদী সম্পর্কে একটু বলি। দেখো নদ নদী এইখানে, এই যে সিকিম রাজ্য, ভারতের সিকিম রাজ্য থেকে একটা নদীর উৎপত্তি হয়ে বাংলাদেশে আসছে। এই নদীটার নাম হচ্ছে তিস্তা। তার মানে তিস্তা নদী কি করেছে? বর্ডার ক্রস করেছে। এরপর একটা নদী আছে তোমার মহানন্দা। সেই মহানন্দা নদী বাংলাদেশ, মহানন্দা এবং পাশাপাশি হচ্ছে তোমার হচ্ছে মহানন্দা যে নদী, সেটা বাংলাদেশ থেকে উৎপত্তি হয়ে ভারতে আবার ফিরে আসছে। তার মানে এটাও বর্ডার ক্রস করেছে। আরেকটা নদী কি আছে? আরেকটা নদী আছে তোমার জাদুকাটা নদীও আমাদের এই বর্ডার ক্রস করছে। এই জন্য এই 3টা নদী যেহেতু বর্ডার ক্রস করে, মানে বর্ডার ইংরেজি কি? সীমানা যেহেতু ক্রস করেছে, এই সীমানা ক্রস করার কারণে এই 3টা নদীকেই বলা হয় আন্তঃসীমান্ত নদী। আন্তঃসীমান্ত নদী। আশা করি ক্লিয়ার। আন্তঃসীমান্ত নদী। ওকে, আন্তঃসীমান্ত নদী কোনগুলা? আমাদের এই যে এখানে পাচ্ছি তিস্তা পাচ্ছি, এরপর মহানন্দা পাচ্ছি, আত্রাই আছে। এই নদীগুলা মনে রাখার একটা টেকনিক আছে। টেকনিকটা আমরা দেখো, টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে আপুটা মহান। আপুটা কেমন? আপুটা হচ্ছে মহান। দেখো আপুটা মহান। কিভাবে মনে রাখবো? দেখো, আতে হচ্ছে আত্রাই, পুতে পুনর্ভাবা, টাতে টাঙ্গন, আর মহানে হচ্ছে মহানন্দা। এই 4টা নদী ভারতে গিয়ে বাংলাদেশ উৎপত্তি হয়ে ভারতে গিয়ে আবার ফিরে আসছে। এই 4টা নদী আপুটা মহান। ওকে, আপুটা মহান। ক্লিয়ার কিনা? ওকে, আমরা মোটামুটি আজকের মতো এখানে আমরা রাখতেছি, কিন্তু তোমাদের জন্য একটা ঘোষণা আছে। ঘোষণাটা কি? ঘোষণাটা একটু দেখো। এই যে আমাদের বর্তমানে যে ব্যাচটা চলতেছে, টার্গেট DU 5.0, এই ব্যাচে দেখো, এই যে তোমাদের এতক্ষণ ভরে জিকে ক্লাস নিলাম, জিকে ক্লাস কেমন লাগছে সেটা তো অবশ্যই বলবা, জিকে ক্লাস কেমন লাগছে। পাশাপাশি এই ব্যাচ সম্পর্কে একটু বলি। দেখো, এই ব্যাচটাতে ভর্তি হওয়ার জন্য আমাদের এই ব্যাচটাতে ক্লাস নিবে তোমাদের আসিফ ভাইয়া, নিবে ইংরেজি নিবে আসিফ ভাইয়া, এবং ইংরেজি নিবে শুভ ভাইয়া, পাশাপাশি বাংলা নিবে রাতুল ভাইয়া, বাংলা নিবে রাফি ভাইয়া, জিকে আমি আসি পুরোটা সময় জুড়ে। এই কোর্সটাতে তুমি যদি এনরোল করো তাহলে তোমার জন্য কি কি জিনিস থাকছে? প্রথমেই বলি, এই যে 8টা বই, এই 8টা বই তুমি পেয়ে যাচ্ছ। এই যে 8টা বই, দেখো, বাংলা লেকচার বুক পাচ্ছ তুমি এখানে এমন কিছু নাই যে তুমি পাচ্ছ না। এখানে এমসিকিউ প্র্যাকটিস বই আছে তোমার জন্য, 3000 এমসিকিউ আছে ব্যাখ্যা সহ। তুমি কি ইমাজিন করতে পারতেছো? 3000 এমসিকিউ তুমি যখন পড়বা, তোমার কি আর অ্যাডমিশন আটকানো সম্ভব? শুধু তাই না, তোমার জন্য এমসিকিউ পরীক্ষা দিবা কিভাবে? এই দেখো, ওএমআর শিট আছে, একদম ডিরেক্ট কালার প্রিন্ট ওএমআর শিট। পাশাপাশি কি আছে দেখো, পাশাপাশি আমাদের তুমি যখন রিটেন খাতা লিখবা, রিটেন প্রশ্ন সহ এখানে খাতা, তোমার ঢাকা ইউনিভার্সিটির রিটেন খাতা কেমন হয় সেটা কিন্তু পুরোটা এখানে দেওয়া আছে, তোমাদের জন্য এত সুবিধা। পাশাপাশি আরেকটু বলি, দেখো এখানে তোমার ইংলিশ লেকচার বই তোমাদের ভাইয়া সাজিয়েছে, তোমাদের লাল ভাই সাজিয়েছে খুব যত্ন করে ইংলিশ। আশা করি ইংলিশ এটা পড়ার পর তোমাদের আর কোনো সমস্যা তো থাকবেই না। বাংলা বই লেখা হয়েছে, এটা বাংলা বই। এবং
এই দেখো একটা কোশ্চেন ব্যাংক আছে এবং সাজেশন আছে। তুমি কোশ্চেন ব্যাংক সারা জীবন পড়ছো, কিন্তু কোশ্চেন ব্যাংক কিভাবে অ্যানালাইসিস করা সেটা এখানে বলা আছে। কোন জায়গা থেকে কোশ্চেন করলে কিভাবে কোশ্চেন হয় সেটা কিন্তু এই ব্যাংকের এই বইতে দেওয়া আছে। পাশাপাশি আরেকটু বলি, স্টাডি প্ল্যানার আছে একদম পুরোটা কালার প্রিন্টে। বাংলাদেশে আমরাই প্রথম এই স্টাডি প্ল্যানার ঘোষণা করেছিলাম এবং আমরাই কিন্তু প্রথম এই অথেন্টিক স্টাডি প্ল্যানার দেই। তার মানে তোমরা এইখানে 8টা বই পেয়ে যাচ্ছ, তোমরা একটা টি শার্ট পেয়ে যাচ্ছ, পুরোটা ফ্রি। আমাদের এই কোর্সের ফি রাখা হয়েছিল 6000 টাকা, কিন্তু তোমাদের ডিসকাউন্টের কথা ভেবে এখানে 2999, তার মানে 3000 টাকায় কিন্তু তোমরা এই ব্যাচটাতে ভর্তি হয়ে যেতে পারো। কিভাবে ভর্তি হবা? ভর্তি হওয়ার জন্য এখনই আমাদের পেজে নক দাও, অথবা এই যে একটা নাম্বার আছে এই নাম্বারে ডিরেক্ট কল দিতে পারো। নাম্বারটা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এই নাম্বারে কল দিয়ে তুমি ভর্তি হয়ে যেতে পারো। পাশাপাশি এইখানে যদি ভর্তি হও তাহলে কি পাচ্ছ? তোমরা নিশ্চিত, আমি আবারও বলছি, বাংলাদেশের অনলাইন প্ল্যাটফর্মে সব থেকে বেশি স্টুডেন্ট কিন্তু আমাদের কাছে আসে। প্রতি বছর আমরাই সর্বোচ্চ পরিমাণ স্টুডেন্ট ভর্তি করে থাকি, সর্বোচ্চ পরিমাণ চান্সও আমরা দিয়ে থাকি। তার মানে আমাদের এইখান থেকে সর্বোচ্চ চান্স পাচ্ছে। কিভাবে পাচ্ছে প্রতি বছর? কারণ আমাদের এই পড়ানোর স্ট্র্যাটেজি, আমাদের এই বইগুলা, আমাদের ক্লাস, আমাদের মেন্টরশিপ, তুমি এমন কিছু নাই। দেখো এখানে একটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস, কিউএনএ বুঝো? তার মানে আমরা যে ক্লাসগুলো নিব, এই ক্লাসগুলো নেওয়ার পরে দেখো 120টার বেশি লাইভ ক্লাস থাকবে। ভন্ডামি টেস্ট বুঝো? তার মানে হচ্ছে আমাদের এই যে ধরো আজকে একটা ক্লাস নিলাম, এই ক্লাসে এতক্ষণ যা পড়াইছি, ক্লাস শেষে একটা এক্সাম থাকবে। তার মানে তোমার কিন্তু এক্সাম দেওয়ার কারণে তোমার ভুল হওয়ার সম্ভাবনা কম। পাশাপাশি লিখিত খাতা, তার মানে তুমি যখন লিখিত পরীক্ষা দিবা, এই পুরো বই তুমি লিখিত খাতাকে তুমি আমাদের কাছে পাঠাইতে পারবা এবং আমরা তোমাদেরকে এই খাতা দেখে মূল্যায়ন করে দেব। তার মানে অনলাইন যদিও এটা অফলাইনের থেকে কোনো অংশে কম না, এবং এখানে কিউএনএ থাকছে। তার মানে আমরা তোমাদের সাথে তোমাদের যে কোশ্চেন গুলো হয় ডিরেক্ট সেই কোশ্চেন নিব। দরকার পড়লে তোমাদের সাথে লাইভ সেশনে যাব। এমন কোনো ওয়ে নাই ইন্টারাকশন করার যার মাধ্যমে আমরা তোমাদের সাথে যুক্ত হব না। সুতরাং আশা করি আমাদের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে। আশা করি সর্বোচ্চ ভালো কিছু হবে। দেখো তানজিলা রহমান জিকের জন্য দিদার ভাই বেস্ট ফ্রেন্ড, বেস্ট নাকি? ওকে, বেস্ট। এরপরে আমাদের মুস্তাফিজ রাব্বি বলছে দারুণ ছিল ভাইয়া। এরপরে অনেক ভালো লেগেছে আমাদের রাকিবুল ইসলাম। আচ্ছা, ক্লাসটা করে অনেক ভালো লাগছে মারুফা শেখ। এই যে দেখো, এখনো তো ক্লাস করার কিছুই না, এখনো তো ক্লাসের কিছুই না। তোমরা যখন আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যাবা, ক্লাস কাকে বলে, ক্লাস কত প্রকার, এখন তো তোমাদের সাথে জাস্ট মানে কমিউনিকেশন, কেমন আছো, হাই হ্যালো করার জন্য। তখন আমরা বুঝাবো প্রত্যেকটা টপিক ধরে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বাংলাদেশ অ্যাফেয়ার্স, রিসেন্ট, এরপর মৌলিক, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে খেয়ে ফেলানোর মতো মজার টেকনিকে কিভাবে কমপ্লিট করা যায় সেই জিনিসটা আমরা দেখাবো। তাহলে আজকের মতো এই পর্যন্তই থাক। আশা করি তোমরা ভালো থাকো। নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সাবধানে থাকো, সুস্থ থাকো। দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।